কেউ কি আপনাকেও বলেছে ফরেক্স, বাইনারি অপশন কিংবা ক্রিপ্টো ট্রেডিং থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব? কিন্তু লাখ টাকা ইনকাম করা আসলে কতটা সহজ? প্রফিট করে কয়জন আর লস করে কতজন? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো গোপন ফাঁদ, প্রতারণা কিংবা আইনি জটিলতা? আজকের ভিডিওতে আমি সবকিছুই বিস্তারিতভাবে খুলে বলবো। প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন বাস্তব তথ্য, অভিজ্ঞতা আর পরিসংখ্যান থেকে। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে নেওয়া যাক। অনলাইন ট্রেডিং কি? অনলাইন ট্রেডিং মানে হলো ইন্টারনেটের মাধ্যমে টাকা দিয়ে বিভিন্ন জিনিস কেনাবেচা করা, যেমন ডলার, বিটকয়েন, স্বর্ণ, শেয়ার ইত্যাদি। আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই এসব মার্কেটে ট্রেড করতে পারেন। অনেকে এটাকে ইনকামের সহজ উপায় বলে, কিন্তু ঝুঁকি থাকে অনেক। ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এক দেশের টাকা দিয়ে আরেক দেশের টাকা কেনাবেচা হয়। যেমন আপনি যদি মনে করেন ডলারের দাম বাড়বে, তাহলে এখন ডলার কিনে পরে বেশি দামে বিক্রি করলে লাভ হবে। এই মার্কেট 24 ঘন্টা খোলা থাকে এবং সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি $1 125 টাকায় কিনলেন, পরে সেটা 130 টাকায় বিক্রি করলেন, এখানেই আপনার লাভ। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা, অর্থাৎ চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, কিন্তু অনলাইনে লেনদেন করা যায়। বিটকয়েন, ইথেরিয়াম হলো জনপ্রিয় কিছু ক্রিপ্টো। এগুলো কোনো সরকার বা ব্যাংক নিয়ন্ত্রণ করে না, বরং ব্লকচেইন নামে এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে চলে। মনে করুন আপনি এক বিটকয়েন 1 কোটি টাকায় কিনলেন, পরে তার দাম হলো 1,10,00,000। আপনি 10 লাখ টাকা লাভ করলেন। কমোডিটি মানে হচ্ছে পণ্য, যেমন স্বর্ণ, তেল, গম, রূপা ইত্যাদি। এসব জিনিসের দাম প্রতিদিন কমে বাড়ে। অনলাইন কমোডিটি ট্রেডিং এ আপনি এই পণ্যের দাম উঠবে না নামবে তা নিয়ে ট্রেড করতে পারেন। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি ভাবলেন স্বর্ণের দাম বাড়বে, তখন স্বর্ণে বাই করলেন, পরে দাম বাড়লে বিক্রি করে লাভ করলেন। স্টক হলো কোনো কোম্পানির মালিকানার অংশ। আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কেনেন, তখন আপনি সেই কোম্পানির ছোট একটা অংশের মালিক হয়ে যান। কোম্পানি লাভ করলে আপনি ডিভিডেন্ড পেতে পারেন, আবার শেয়ারের দাম বাড়লেও আপনি লাভ করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একটি কোম্পানির শেয়ার 50 টাকায় কিনলেন, পরে সেটার দাম হলো 60 টাকা। আপনি চাইলে সেটা বিক্রি করে 10 টাকা লাভ করতে পারেন। বাইনারি অপশন হলো খুব ঝুঁকিপূর্ণ ট্রেডিং পদ্ধতি। এখানে আপনাকে বলতে হবে আগামী 1 মিনিটে বা 5 মিনিটে বা 1 ঘন্টায় কোনো জিনিসের দাম বাড়বে না কমবে। আপনি যদি ঠিক বলেন তাহলে লাভ, ভুল বললে পুরো টাকাই হারাবেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি প্রেডিক্ট করলেন বিটকয়েনের দাম আগামী 5 মিনিটে বাড়বে। আপনি আপ বাটনে ক্লিক করলেন। যদি সত্যিই দাম বাড়ে তাহলে আপনি 80 থেকে 90% লাভ করবেন, আর না বাড়লে পুরো ইনভেস্ট হারাবেন। কিভাবে অনলাইনে ট্রেড করা হয় এবং এর সাথে আনুষঙ্গিক ব্যাপারগুলো আমি লাইভ একটা ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে বিস্তারিত দেখাবো। অনলাইন ট্রেডিং করার জন্য যে প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেড করতে চাচ্ছি সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা খুবই সিম্পল এন্ড ইজি প্রসেস। তো আমি এখানে একটা ডেমো অ্যাকাউন্ট খুলেছি একটা ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মে। এখানে যেহেতু ডেমো অ্যাকাউন্ট খুলেছি, তো ডেমোতে 10,000 ভার্চুয়াল ডলার দিয়েছে। তো 10,000 ডলারে 3টা ট্রেড নেওয়া হয়েছে। আমি $3,000 করে আমি সেল ট্রেড নিয়েছি। তো এখানে আমি সেল দিয়েছি হচ্ছে জিবিবি এগেইনস্ট ইউএসডি। জিবিবি এগেইনস্ট ইউএসডি এখানে দেখাচ্ছে $1.3229। এটা মিন করতেছে যে 1 জিবিপি অর্থাৎ পাউন্ড, ব্রিটিশ পাউন্ড হচ্ছে ইকুয়াল টু $1.3229। দ্যাট মিনস ডলার থেকে পাউন্ড হচ্ছে 1.32294 টাইমস বেশি শক্তিশালী। তো আমি এখানে যেহেতু সেল ট্রেড নিয়েছি, তো আমি এক্সপেক্ট করছি যে পাউন্ড উইকার হবে এগেইনস্ট দ্য ইউএসডি, সেজন্য আমি এখানে সেল দিয়েছি। অর্থাৎ এখন যেটা আছে তার থেকে প্রাইসটা কমবে, জিবিপির প্রাইসটা কমবে, এটা হচ্ছে আমি এক্সপেক্ট করতেছি। এখানে 3টা ট্রেড নেওয়া হয়েছে $3,000 করে, এবং 15 এপ্রিলে নেওয়া হয়েছে 3টা ট্রেড 3টা রেটে। আমার ট্রেডটা শেষ হবে 1 ঘন্টা 45 মিনিট পরে। আমি নিয়েছি প্রায় 2.5 ঘন্টার ট্রেড। প্রতি মিনিটে কয়েক সেকেন্ডে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম বিভিন্ন টাইমে ট্রেড নেওয়া যায়। তো আমি এক্সপেক্ট করতেছি এটা ফল করবে, সেজন্য আমি একটু লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড নিয়েছি। তো যদি আমি যে প্রাইসে সেল করেছি তার থেকে কমে ক্লোজ হয় তাহলে আমি প্রফিট করব, আর যদি আমি যে প্রাইসে সেল দিয়েছি সেখান থেকে বেশিতে ক্লোজ হয় তাহলে হচ্ছে যে আমার ফুল 3,000 যে ট্রেড 3টা রেটের ভিতরে যদি 3টারই উপরে প্রাইস ক্লোজ হয় আমার দেওয়া টাইম ফ্রেমের ভিতর, তাহলে হচ্ছে আমার পুরা টাকাই লস। অর্থাৎ আমি যদি উইন করি তাহলে হচ্ছে প্রায় যে টাকা ইনভেস্টমেন্ট সেটার প্রায় সমপরিমাণ পাবো। এখানে যেমন প্রথমটা হচ্ছে 87% আর নিচের দুইটা হচ্ছে 80%, সেজন্য
দেখাচ্ছে যে $3000 $5610 হবে, আর নিচের দুইটা $3000 $5400 হবে। আর যদি আমি লুজার হই তাহলে আমার 3000 3000 3000 তিনোটাই চলে যাবে, তিনোটাই লস হবে যদি আমার তিনটার থেকে উপরে প্রাইস ক্লোজ হয়। আর যদি একটার উপরে প্রাইস ক্লোজ হয় তাহলে একটাই লস, বাকিগুলোর প্রফিট, এরকম আর কি ব্যাপার। এখানে যেমন দেখাচ্ছে যে আমি $10,000 ভিতর $9,000 আমি সেল দিয়েছি, তো যদি প্রাইস এর থেকে নিচে ক্লোজ হয় তাহলে আমার $9,000 থেকে আমার হয়ে যাবে $16,410। যে অ্যাকাউন্ট করেছি এটা আমার এই অ্যাকাউন্ট, এখানে যেমন দেখাচ্ছে শিহাব খান। তো আমি এটা খুলেছি এবং জাস্ট দেখানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর এগুলোর ব্যাপারে আমি খুবই ফ্যামিলিয়ার, আমি 15 বছর আগে এইসব জিনিস ঘাটাঘাটি করে আসছি, বাট যেহেতু এই জিনিসটা অনেক বেশি এখন ফেমাস দেখতেছি, সো সেই জন্য এই ব্যাপারে একটা ভিডিও মেক করছি। তো আমি যে এখানে সেল কলগুলো দিলাম, তো এটা তো আমার অ্যাকচুয়ালি একটা অ্যানালিসিসের উপর বেস করে আমি দিয়েছি। তো এখন আমি প্রফিটে আছি। তো এই কি অ্যানালিসিস সেটা যদি আমি এখানে ব্রিফলি দেখাই, এখানে যদি আমি একটু বড় টাইম ফ্রেমের চার্ট নিই, এখানে যেমন 1 ডে চার্ট যদি নেই, এখানে দেখা যাবে যে একটা আপ চ্যানেলের ভিতর আছে, আপ চ্যানেলের মোটামুটি রেজিস্ট্যান্সের দিকে আছে। তো চ্যানেল যদি একটা আঁকি, তো এই হচ্ছে চ্যানেল, এটার হচ্ছে একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে। তো আমি এক্সপেক্ট করতেছি যে 2-3 ঘন্টার ভিতরে এটা একটু হলেও প্রাইসটা কমা উচিত। তো এই প্ল্যাটফর্মটা এত বেশি ইউজার ফ্রেন্ডলি না, তাই আমি অন্য আরেকটা জায়গা থেকে এই জিনিসটা অ্যানালাইসিসটা দেখাচ্ছি। investing.com, এখানে যদি আমি আসি, এখানে যদি আমি চ্যানেল আঁকি, প্যারালাল চ্যানেল, এটা ডাউন ট্রেন্ডে ছিল। তো এই ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট হয়ে এখানে একটা আপ ট্রেন্ডে আছে, আপ চ্যানেলে আছে বলতে পারি। তো যেহেতু রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে, তাই এক্সপেক্ট করতেছি যে এটা একটু হলেও ফল করা উচিত। এখানে আমি আরেকটা চ্যানেল নেই, জাস্ট উপরের দিকে। তো এখানে বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি রেজিস্ট্যান্সের দিকে আছে এবং অনেকগুলো ক্যান্ডেলস্টিক গ্রিন আসছে পরপর, তাই একটু নিচের দিকে আসা উচিত প্রাইসটা। এছাড়াও বিভিন্ন ইন্ডিকেটর অ্যাড করা যায়। আমি যদি এখান থেকে ইন্ডিকেটর থেকে ম্যাকডি, একটা ফেমাস ইন্ডিকেটর, এটা যদি নেই, তো ম্যাকডি ক্রস ওভারে আছে, বাট এটা একটু শেপটা খুবই বুলিশ, পারফেক্ট না, যার কারণে এখান থেকেও আমি এক্সপেক্ট করতেছি যে ফল করা উচিত, অন্তত একটা পুল ব্যাক দেওয়া উচিত। এছাড়া ট্রেন্ডের জন্য আমি যদি মুভিং অ্যাভারেজ নিই, আরো কয়েকটা মুভিং অ্যাভারেজ নিয়ে দেখবো যে এটা কিরকম সিচুয়েশনে আছে। আমি 4টা মুভিং অ্যাভারেজ নেই। তো 4টার ভিতরে একটা নিব হচ্ছে 10 ডেজের, একটা নিব 25 ডেজ, একটা নিব 100 ডেজ, আর একটা নিব 200 ডেজ। এই লং টার্ম মুভিং অ্যাভারেজগুলো নিব জাস্ট ট্রেন্ড কেমন, কোন দিকে সেটা বোঝার জন্য। এটা ডাউন ট্রেন্ড ছিল, এখন এটা আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, বাট এটা এখন আমি যদি শর্টার টাইম ফ্রেম চার্টে চলে আসি, এই সেটআপটা নিয়েই 1 আওয়ার চার্টে যদি এটা চলে আসি এখন, তাহলে এখানে মনে হচ্ছে যে প্রাইসটা একটু কমা উচিত, মোটামুটি শর্ট টার্ম রেজিস্ট্যান্সে হিট করছে বলা যায়। এছাড়াও এখানে আমরা যদি একটু কেয়ারফুলি খেয়াল করি, তাহলে এখানে একটা ডাইভারজেন্সও আছে। আমরা এখানে একটা ডাইভারজেন্স আঁকাইতে পারি, যেটাও ইন্ডিকেট করবে যে এটা ফল করা উচিত। এরকম প্রাইস চার্টের উপরের দিকে, কিন্তু ম্যাকডিতে হচ্ছে নিচের দিকে ট্রেন্ড। সো এইখানেও আমি একটা কল পাচ্ছি যে কিছুটা কারেকশন হওয়া উচিত প্রাইসে, যার কারণে আমি 2.5 ঘন্টার ট্রেড নিয়েছি যে এটা একটু নিচে যাবে নেক্সট 2.5 ঘন্টার ভিতর। ট্রেডের টাইম প্রায় শেষ, 3 সেকেন্ড বাকি আছে। তো আমার প্রাইসটা আমার যেই প্রাইসে দিছি তার থেকে কমে ক্লোজ হয়েছে, সো আমার হচ্ছে এখানে প্রফিট হয়েছে। এখানে 1000 থেকে আমার ডেমো অ্যাকাউন্টের যে ব্যালেন্স 17,410 হয়ে গেল। মানে আমি শর্ট সেল ছিল আমার এটা, সো আমি আমার কলটা রাইট ছিল। তো এটা হচ্ছে 1 মিনিটেও করা যায়, অনেকে এই কাজ করে, মানে অনেকেই আছে 1 মিনিটের এরকম ট্রেড নেয়। তো আমি যদি আবারও দেখাই দিই কোন অ্যাকাউন্টটা, যেটাতে আমি শুরুতে দেখাইছিলাম, সেটাই এই শিহাব খান, এই অ্যাকাউন্ট দিয়েই হচ্ছে আমি ট্রেডটা করলাম। তো এটা হচ্ছে আমার সাকসেসফুলি প্রফিট বুক হয়েছে। আর এই ট্রেডসের ভিতর যদি ক্লিক করা হয় এবং লাইভ থেকে যদি ডেমোতে আসি, আমার যে 3টা ট্রেড ছিল, ওপেনিং কোড কত, ক্লোজিং কোড কত, এই ইনফরমেশনগুলো এখানে পাওয়া যাচ্ছে। তো এটা এত কিছু দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ট্রেডিং এর ব্যাপারটা আমি খুব ভালোভাবে অবগত এবং আমি জানি মেকানিজমগুলো কিভাবে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রাইস ওঠানামা করে একটা কারেন্সির এগেইনস্ট অন্য কারেন্সিগুলো, কেন প্রাইস ওঠানামা করে, কোন বিষয়গুলো দাম ওঠানামাতে অবদান রাখে? বিভিন্ন কারণ, মানে ইকোনমি রিলেটেড যে ইভেন্টস গুলো আছে সেগুলো হচ্ছে প্রাইসের আপ ডাউনে কন্ট্রিবিউট করে। হইতে পারে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কোনো স্পিচ দিবে, ইন্টারেস্ট রেটের কোনো
ডিসিশন আসবে, জিডিপি গ্রোথ রিলেটেড ইনফরমেশন আসবে, কোন দেশের প্রেসিডেন্ট ইকোনমিক পলিসি নিয়ে কথা বলবে, এরকম বিভিন্ন ইস্যু হইতে পারে। তো যেই পেয়ার নিয়ে আমরা ট্রেড করতেছি সেই পেয়ারের দুই কারেন্সিরই ক্ষেত্রে এরকম বিভিন্ন ইভেন্টস হইতে পারে। ইনফ্লেশন রেট আসতে পারে, আনএমপ্লয়মেন্ট রেটের ইনফরমেশন আসতে পারে, এরকম বিভিন্ন জিনিস আসতে পারে। দেখা গেল ট্রাম্প একটা ইকোনমিক পলিসি দিল, ট্যারিফে, এরকম বিভিন্ন জিনিসের কারণে এই কারেন্সির আপডাউন গুলো হয়। তো এখানে যেমন টুডেজ ইভেন্টস, টুমোরোতে কি কি ইভেন্টস আছে সেগুলো হচ্ছে আছে। তো এগুলোর জন্য ফরেক্স এর আলাদা ক্যালেন্ডারের ওয়েবসাইটে আছে। তো আমি এখানে জাস্ট investing.com থেকে দেখালাম। তো মেইনলি ইকোনমিক যে ইভেন্টস গুলো আছে এগুলাই হচ্ছে প্রাইস আপ ডাউনে কন্ট্রিবিউট করে। যখন দেখা যায় এরকম ইভেন্টস গুলো আসে তখন হচ্ছে এই ফ্লাকচুয়েশনটা খুবই বড় ধরনের হয় আর কি। অনেকে মনে করে যে ট্রেডাররা এই প্রাইস ড্রাইভ করে, অ্যাকচুয়ালি প্রাইস ড্রাইভ করে হচ্ছে এই ফান্ডামেন্টাল ফ্যাক্টরস গুলো। এখন আসি অনলাইন ট্রেডিং থেকে কত পার্সেন্ট ট্রেডার লাভ করে। বিভিন্ন সোর্স থেকে যদি আমি দেখি যে 75% টু 95% হচ্ছে এই ফরেক্স ট্রেডিং এ লস করে। বাইনারি অপশন, যেটা আমি যেই কাজটা করলাম সেটা হচ্ছে বাইনারি অপশন ছিল, এখানে হচ্ছে 80% ট্রেডাররা মানি লস করে। তো এটা কাইন্ড অফ একটা জুয়ার মতন ব্যাপার। তো অনেকে মনে করে যে এখানে তো অ্যানালাইসিস আছে, তো এটা আবার জুয়া কিভাবে হয়। অ্যানালাইসিস, সব জুয়াতেই অ্যাকচুয়ালি অ্যানালাইসিস থাকে। এখন কেউ যদি আইপিএল এর কোনো খেলায় বাজি ধরে, সেখানেও অ্যানালাইসিস থাকে যে কার কোন প্লেয়ারের কি এভারেজ রান কেমন ছিল, স্ট্রাইকিং রেট কেমন ছিল, কোন বোলারের উইকেট কেমন পাচ্ছে, প্রতিটা জিনিসে অ্যানালাইসিস থাকে। তো এখানেও অ্যানালাইসিস থাকে, বাট এখানে হচ্ছে একদম ফিক্সড টাইমের ভিতরে কল, যে একদম 5 সেকেন্ডে কি হবে ওটার উপর কল। সো এটা কাইন্ড অফ আ জুয়া, যদি এখানে অ্যানালাইসিস আছে, বাট এটা অ্যাকচুয়ালি জুয়া। ফরেক্স এর ব্যাপারটা পারফেক্টলি জুয়া বলা যাবে না, বাট এগেইন যেটা বললাম যে 75 to 95% ইন ট্রেডার্স হচ্ছে এখানে লস করে, বাইনারিতে 80%। আর যদি ক্রিপ্টোতে আসি, ক্রিপ্টোর বিভিন্ন সোর্স থেকে যদি অ্যাভারেজ করে 70 to 90%। সো অ্যাভারেজে 80 to 90% লোকজন হচ্ছে যে এই বিভিন্ন ধরনের ট্রেডিং থেকে লস করে। বাট আমার মতে এটা অ্যাকচুয়ালি 95% এর বেশি লোকজন লস করে। আমি অ্যাকচুয়ালি কোনো মানুষ এরকম দেখি নাই জেনুইনলি যারা এই জিনিসে ঢুকে কেউ প্রফিট করতে পারছে আর কি, লং রানের টাকা নিয়ে বাসায় আসতে পারছে, এই জিনিস হয় নাই। মানে কনসিস্টেন্টলি বছরের পর বছর এই জিনিস করতে পারছি এরকম মানে আমি একজনেরও চিনি না। যদিও আমার এই লাইনে স্টাডি ঘাটাঘাটি মানে এই প্রতিটা জিনিসই হচ্ছে আমার অ্যাবসোলুটলি অলিতে গলিতে সবকিছুতে ঘাটাঘাটি আমার করা শেষ। সো আমি অনেক এরকম নিয়ে দেখছি, আলটিমেটলি অ্যাকচুয়ালি কেউ এখানে সাকসেসফুল হয়েছে এরকম আমার জানা মতে কেউ নাই। বাট থাকলেও সেটা খুবই খুবই কম, মানে হাজারে একজন এরকম হইলেও হইতে পারে। বাট এটা করার জন্য এক্সট্রিমলি ট্যালেন্টেড লোক হইতে হবে। এখন একটা জিনিসের কনসেপ্ট বোঝার ব্যাপার, সেটা হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকার কি। ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে, আমরা যদি একটা খেলার ব্যাপারে চিন্তা করি, ফর এক্সাম্পল ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হবে। এখন আমি যদি এমন একটা কল নেই যে ব্রাজিল খেলায় জিতবে, তাহলে যেই ব্রোকার মানে আমার অপোজিট কল নিবে, ফর এক্সাম্পল ডিলিং ডেস্ক ব্রোকার, আমি বলতেছি ব্রাজিল জিতবে, সে বলবে ব্রাজিল হারবে, ও সে অ্যাকচুয়ালি আমার অপোজিট কল নিচ্ছে, মার্কেট মেকারের রোল প্লে করতেছে। সে আমার কলটা মার্কেটে দিচ্ছে না, সে নিজেই এই জিনিসটার এগেইনস্টে খেলতেছে। সেই টাইপের কল যারা দিবে তারাই হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকার। আমি একটু আগে যে ট্রেডটা করে দেখালাম সেখানে হচ্ছে যে জিবিপি এগেইনস্ট ইউএসডি, এখানে আমি শর্ট কল দিয়েছি মানে সেল। তো এটার এগেইনস্টে ব্রোকারের কল হচ্ছে বাই ছিল। আমি যেহেতু সেল দিছি, তো এখান থেকে কম প্রাইসে যদি ক্লোজ হয় তাহলে হচ্ছে আমি গেইনার, আমি উইনার। আর আমার প্রাইস থেকে যদি বেশিতে ক্লোজ হইতো তাহলে ব্রোকার হচ্ছে উইনার হইতো। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে ঘটনা করতেছে যে আমার অর্ডারটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল মার্কেট প্লেসে প্লেস হচ্ছে না, ব্রোকারই আমার এগেইনস্টে ট্রেডটা নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে যায় না, মোস্টলি এই বাইনারি অপশনে এটা মার্কেট প্লেসে যায় না, যার কারণে এই ট্রেডগুলো নিলে এরকম প্রাইস ফ্লাকচুয়েশন আমরা দেখবো না। এটা হচ্ছে তার ইন্টারনালি তাদের ভিতরে জিনিসটা থাকতেছে। আচ্ছা, এখানে ডিলিং ডেস্ক ব্রোকার অ্যাকচুয়ালি কিভাবে আর্ন করে সেটা একটু আমরা যদি দেখি। ডিলিং ডেস্ক ব্রোকার সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে সে খেলতেছে। সে জানে যে 80% মানুষ এখান থেকে টাকা লস করবে, কেউ যদি টাকা উইনও করে আলটিমেটলি তার মার্কেটে টাকা দিয়ে যেতে হবে। সো অ্যাটলিস্ট 80% মানুষ হচ্ছে লস করবে, সো সে এগেইনস্টে খেলবে। তো আমি যদি জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই, 10 জন যদি ট্রেডার হয়, 10 জনের প্রত্যেকে যদি $100 করে নিয়ে আসে, আমি সিম্পল এক্সাম্পলের জন্য $100 নিয়েছি, তো টোটাল হচ্ছে $1000 নিয়ে আসলো। তো ব্রোকার এখান থেকে সিম্পলি 80% টাইমে তার প্রফিট হবে। সো
1000-এর ভিতর সে 80% টাইম যেহেতু সে উইনার হবে, কারণ ইনভেস্টর যে ট্রেডার সে তো আলটিমেটলি লস করবে, সে যতই লাভ করুক, হয়তো বা 50-50 তার উইনিং অ্যান্ড লুজিং রেশিও, বাট আলটিমেটলি সে টাকা লুজ করেই বাসায় যাবে। দেখা যাবে সে $100 $1000 $10,000 বানায় ফেললো, কিন্তু এই $10,000 তাকে মার্কেটে দিয়েই যেতে হবে। সো সে আলটিমেটলি লুজার। ব্রোকার এখানে সিম্পলি ম্যাথ গেম খেলতেছে যে সে যতই টাকা কামাক আলটিমেটলি সে পুরো টাকাটা এখানেই দেওয়া যাবে। এরকম ঘটনা ঘটবে হচ্ছে 80% টাইম, সে $800 পাইলো আর ব্রোকার লস করবে হচ্ছে 20% টাইম। কিন্তু সে যেহেতু পুরো টাকা দিচ্ছে না, মানে 85% আমি এখানে অ্যাজিউম করে নিয়েছি যে 85% টাকা সে দিবে, মানে $100 যদি ট্রেডার ট্রেড নেয় তাহলে তার এগেনস্টে সে যদি ট্রেডার উইনার হয় তাহলে সে 85% পাবে, অর্থাৎ $85 পাবে। সো $85 যদি দুইজন উইন করলো 20% ট্রেডার, তাহলে হচ্ছে যে 85 মাল্টিপ্লাই 2 হচ্ছে 170। ব্রোকারের গ্রস প্রফিট থাকতেছে হচ্ছে 80 থেকে যদি 170 দিই তাহলে $630। এখন ব্রোকারের আবার অ্যাফিলিয়েট কমিশন দিতে হয়। সব ট্রেডার তো আর অটোমেটিক চলে আসে না, দেখা যায় যে অন্য ট্রেডাররা বিভিন্নভাবে আকর্ষণ করে নিয়ে আসতেছে। তো ওই যারা আকর্ষণ করে নিয়ে আসতেছে তাদেরকে আবার কমিশন দেয়। এই কমিশনটা 50 to 80% হয়ে থাকে। তো এখানে আমি 40% ধরেছি এই জন্য যে সবাই তো আর অ্যাফিলিয়েটের থ্রুতে ঢুকে না, কেউ কেউ নিজে নিজেই ঢুকে, ওই অ্যাফিলিয়েটের লিঙ্কে ক্লিক করে সে আসে না, নিজে নিজেই আসে। যার কারণে আমি ওভারঅল জেনারেল একটা কমিশন 40% ধরেছি। এই 30 থেকে আমি যদি 252 অ্যাফিলিয়েট কমিশন ধরি, তো এটা বাদ দিলে ব্রোকার নেট প্রফিট থাকে 370। তো এখানে হচ্ছে যে ব্রোকার খুব ইজিলি জাস্ট সে মার্কেটে থাকবে, ম্যাথ গেম খেলবে, 80% টাইম সে উইনার হবে, আলটিমেটলি তার টাকা ঢুকতেই থাকবে। ব্রোকার এখানে নিশ্চিত প্রফিট। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যরা কেন ট্রেড করতে অনেক উৎসাহিত করে? এটা তো খুবই মানে ম্যাসিভলি অ্যাট্রাক্ট করে, মানে টাকা পয়সা ছড়ায় টড়ায়, খুবই ম্যাসিভ অবস্থা, লাক্সারি লাইফস্টাইল দেখায়। ঘটনা কি, মানে টাকা পয়সা সব মানুষ ইনকাম করে ফেললো, আমরা এখানে ঢুকতে পারতেছি না কেন, এখনই ঢোকা উচিত, এরকম একটা অবস্থা মেসেজ। তো এখানে আসলে কি কাজ করতেছে? কাজ যেটা করতেছে মেইন ফ্যাক্টর এখানে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি যদি ব্রোকারের অ্যাফিলিয়েট কমিশনের স্ট্রাকচারে আসি, মেইনলি দুইটা হচ্ছে যে কমিশনের ব্যাপার আছে, একটা হচ্ছে রেভিনিউ শেয়ার, একটা হচ্ছে টার্নওভার শেয়ার। আমি রেভিনিউ শেয়ারটা নিয়ে একটু ডিটেইল কথা বলবো, টার্নওভারটা জাস্ট একটু বেসিক বলে যাই। টার্নওভারের ক্ষেত্রে যে এখানে 7টা লেভেল আছে, তো 7টা লেভেলে 2% থেকে 5% পর্যন্ত টার্নওভার কমিশন দেওয়া হবে আর কি। টার্নওভার মানে লেনদেনের উপর আর কি, ডিপোজিট যেটা হবে সেটার উপর যে অ্যাফিলিয়েট মার্কেটিং করলো, যে আরেকজনকে নিয়ে আসলো এখানে প্ল্যাটফর্মের ভিতরে, সে কমিশন পাবে। এখানে তারা ফর্মুলাও দিয়ে দিচ্ছে। বাট এখানে সবচেয়ে মজার এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে রেভিনিউ শেয়ার মডেলটা, এবং খুব ম্যাসিভ প্রফিট করা সম্ভব এটা দিয়ে। তো রেভিনিউ শেয়ার মডেলটায় হচ্ছে এখানে 7টা লেভেল আছে, তো 50 থেকে 80% পর্যন্ত রেভিনিউ শেয়ার করে থাকে এই প্ল্যাটফর্মটা, ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিটস পার মান্থ। তো যার হচ্ছে যে বেশি অ্যাট্রাক্ট করে বেশি বেশি মানুষ নিয়ে আসতে পারে, সে হচ্ছে যে বেশি পার্সেন্টেজ অফ কমিশন পাবে আর কি। তো এটা আমি যদি সিম্পল ম্যাথ দিয়ে বুঝাই যে তারা কিভাবে আর্ন করে, 80% অফ দ্য রেভিনিউ মানে যেই টাকা নিয়ে আসলো ডিপোজিট, তার আপ টু 80% হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটার তার কাছে যাবে। তো আমি এখানে জেনারেল একটা অ্যাজাম্পশন ধরছি যে 60% হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন। সবাই তো আর 80% আনতে পারবে না, 80% হচ্ছে টপ পারফর্মার যারা আনবে। তো আমি ধরলাম যে একজন মোটামুটি লেভেলের ইনফ্লুয়েন্সার যে হচ্ছে 60% কমিশন পায়, তো সেও ম্যাথ গেম খেলতেছে, সেও অ্যাকচুয়ালি ইনকাম করবে লসের উপর, মানে আরেকজন লস করবে, সে হচ্ছে ইনকাম করবে। অনেকে মনে করে যে যারা হচ্ছে যে এইভাবে নিয়ে আসে ওরা ইচ্ছা করে লস করায়। এখানে আসলে ইচ্ছা করে লস করার মতন ক্ষমতা ওই অ্যাফিলিয়েট মার্কেটারের নাই, ও নিজেই আসলে কিছু বুঝে না। এখানে হচ্ছে এক কানা আরেক কানারে হাইকোর্ট দেখানোর মতন অবস্থা, যে দেখা যায় হ্যাঁ ট্রেড করতে হয় এইভাবে, ও নিজেও কিছু বুঝে না, টোটালি একদম ব্ল্যাঙ্ক, খালি ক্যান্ডেল স্টিক নিয়ে একটু ঘাটাঘাটি করে, তাও ওটা কোনো অ্যানালাইসিসের ভিতরেও পড়ে না। ক্যান্ডেল স্টিক কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাও আমি ভিডিও ডিসক্রিপশন সেকশনে দিয়ে রাখবো, আপনার চাইলে দেখে নিতে পারেন। এবং ওই ভিডিওস গুলোতে আমি বলছি যে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস এগুলো হচ্ছে একদম ট্রেডিং এর খুব বেশি হলে 2% হচ্ছে যে আপনি প্রেডিক্ট করতে পারবেন। প্রাইসের রিভার্সালের সময় হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো হেল্প করে। আদারওয়াইজ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি কেউ একদম টোটালি ইগনোর করে, স্টিল সে টেকনিক্যাল অ্যানালাইসিসে একই রকমের রেজাল্ট পাবে। সো ক্যান্ডেল স্টিক নিয়ে খুব যে ম্যাসিভ লেভেলে অ্যানালাইসিস করতে হবে, এটা একটা চরম রকমের ভুল কনসেপ্ট, এবং এটা করে মানুষ ধরা খাবে এটা নিশ্চিত। তো এটাই হচ্ছে যে এই বিভিন্ন ভিডিওতে আর কি অ্যাট্রাক্ট করে, ক্যান্ডেল স্টিক এই করতে হয় সেই করতে হয়। তো ও অ্যাকচুয়ালি নিজেও বুঝে না, ও যেভাবে প্রফিট করে এটা হচ্ছে ম্যাথের মাধ্যমে। তো ম্যাথটা কি, এখানে আমি যদি ধরি যে 80% ইনভেস্টর ট্রেডার হচ্ছে যে লুজ করবে, তো এখানে হচ্ছে যে সে 110 জন নিয়ে আসলো, 10 জন $1000 নিয়ে আসছে, আর $1000 ভিতরে $800 যে নিয়ে আসছিল, মানে 8 জন, তারা হচ্ছে লস করলো। তো এই 800-র ভিতরে 60% হচ্ছে প্রত্যেকটা ট্রেডের, মানে প্রত্যেকটা ডিপোজিটের এগেনস্টে 100-এর এগেনস্টে
সে $60 করে পাবে। আর যেগুলো লস হবে সেগুলোতে হচ্ছে যে তার কোনো লস হবে না। 8টার ভিতরে 6টা 48 মানে $480 হচ্ছে সে কমিশন পাবে। এটা কমিশন পাবে সে যারে অ্যাফিলিয়েট মার্কেটিং কইরা সে নিয়ে আসলো, মানে তো লোভ দেখায় নিয়ে আসলো যে এখানে তো অনেক টাকা, সে লস করলে সে টাকা পাচ্ছে। কি অদ্ভুত, মানে কি পাগলামি চলতেছে আর কি মার্কেটে। 480 মানে তার লসের বিনিময়ে সে হচ্ছে যা পাচ্ছে। তো আপনারা যদি জাস্ট চিন্তা করেন যে 1000 ট্রেডার যদি কেউ আনতে পারে এবং প্রত্যেকে যদি এভারেজে 50,000 টাকা করে বাংলাদেশি টাকায় নিয়ে আসে, তাহলে 5 কোটি টাকা হচ্ছে যদি ধরি টোটাল লস্ট অ্যামাউন্ট। কারণ যাদেরকে নিয়ে আসবে তারা এতটাই মানে অবুঝ, মানে কিচ্ছু বোঝে না টোটালি, মানে টিকটকের ভিতরে আইসা এইসব ভিডিও টিডিও দেখা খুলে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। ইন্টারমিডিয়েট থেকে হয়তো বা ইউনিভার্সিটি লেভেল শুরু করছে এরকম, বা দেখা যাচ্ছে যে একদম গ্রামে থাকে, গরু সেল করে হচ্ছে যে টাকা নিয়ে আসতেছে, এমন আর কি বিভিন্ন লোকজন আছে মানে এইসব জায়গায়। তো আলটিমেটলি এই 1000 ট্রেডার যারা আসবে তারা নিশ্চিতভাবে সবাই লস করবে। তো লস যদি 50,000 টাকা করে লস করে, তো টোটাল লস অ্যামাউন্ট হচ্ছে 5 কোটি টাকা। অ্যাফিলিয়েট কমিশন একজন ব্যক্তি যার 1000 ট্রেডার ঢুকাইলো সে 3 কোটি টাকা জাস্ট ইনকাম করবে এই অ্যাফিলিয়েটের মাধ্যমে। মানে ইনসেইন লেভেলের টাকা ইনকাম করা সম্ভব এর মাধ্যমে 60% যদি ধরি। আর অথচ এখানে যদি আমরা টেলিগ্রাম চ্যানেলের দেখি যে এক একজনের চ্যানেলের মেম্বার হচ্ছে 10,000, 15,000, 20,000, 50,000 হচ্ছে মেম্বার ঢুকাইছে। সো ইনসেইন লেভেলের টাকা পয়সা এখানে ইনকাম করা হচ্ছে আর কি। অ্যাফিলিয়েটের পরেরটা হচ্ছে যে ট্রেড রিকমেন্ডেশন। কেউ কেউ আছে যে ট্রেড রিকমেন্ডেশন দেয়, কিছুই বুঝে না, কিন্তু ট্রেড রিকমেন্ডেশন দেয়, বাই কল, সেল কল, 5 মিনিটে 1 মিনিটে বাড়বে, 1 মিনিটে কমবে, উল্টাপাল্টা সব পাগলামি কাজকর্ম করে। তারপর যখন লস খায় তখন বলে যে মার্কেট খারাপ, এই সেই কি সব কথাবার্তা। তো এবং তাদের মেইন সেলিং পয়েন্ট হচ্ছে যে 50% গেইন আর 50% লসেও হচ্ছে যে মানে 50-50 রেশিওতে থাকলেও প্রফিট করা সম্ভব, এরকম এইসব দিয়ে হচ্ছে ওই লস গুলা করলেও ওই কলগুলা তারা দেয় আর কি। এবং এটা খুব ইজি যে লস কল যেগুলা থাকে সেগুলা যদি 1 মাস আগের কলগুলা বা তার আগের কলগুলা কেউ ডিলিট করে দেয় তার চ্যানেল থেকে, তাহলে তো এটা কোনো সমস্যা না। যে নতুন ঢুকলো সে তো দেখবে যে ওয়াও সবগুলা তার ট্রেড রিকমেন্ডেশন গুলা রাইট হচ্ছে। তো এটাও আর একটা সেকশন যে ভিআইপি জয়েন করা নিয়ে এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যে অ্যাকচুয়ালি নিজেই কিছু বুঝে না, তারা আবার লোকজন ঢুকায় মানে ট্রেড কল দেয় আর কি। এটা আরেকটা ওয়ে টাকা ইনকামের। আরেকটা আছে যে বট ড্রিভেন ট্রেডিং, অটোমেটেড ট্রেডিং সিস্টেমস কেউ কেউ সেল করে। অটোমেটেড ট্রেডিং সিস্টেম মানে হচ্ছে সফটওয়্যারের ভিতরে এটা প্রোগ্রামিং দেয়া হবে যে এটা অটোমেটিক বাই সেল করবে ওর নিজের মতো। ফর এক্সাম্পল এটা হচ্ছে অ্যামি ব্রোকার সফটওয়্যার। এটার এখানে আমি যেমন বিভিন্ন ইন্ডিকেটর এখানে আছে যে বাই সেল সিগন্যাল দেওয়ার মতন, তো এগুলো দিয়ে অটোমেটেড ট্রেডিং এর আর কি করা যায় বিভিন্ন সফটওয়্যারে। তো এগুলোও খুব আহামরি কাজের কিছু না, এগুলা ব্যাপক লেভেলের রং সিগন্যালস আসে। তারপরে এখানে যদি আমি দেখাই, এখানে যেমন একটা যদি দেখি এখানে বাই এখানে সেল, তো প্রায় সমান সমান ডিএসসি তে আর কি যদি দেই ডিএসসি ইন্ডেক্স, তো এখানে হচ্ছে যে বাই এখানে হচ্ছে সেল, মানে সমান সমান এখানে স্টপ লস সবগুলোই এখানে একটা ছোট প্রফিট হইতো। ডাউন মার্কেটে হচ্ছে যে অনেকগুলা লস কল আসবে আর কি। যেমন এখানে যদি আমি দেখি এখানে হচ্ছে এইখানে একটা প্রফিট কল, এখানে একটা প্রফিট, বাট এখানে হচ্ছে যে মোটামুটি লস কল, এই লসটা আসছে এই যে বড় ক্যান্ডেলে। তারপরে এখানে একটা বাই সিগন্যাল, তারপরে এখানে আবার সেল, মানে স্টপ লস, বেশিরভাগই স্টপ লস আসতেছে যে এখানে স্টপ লস, এখানে একটা প্রফিট। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মোর দেন 50% ক্ষেত্রেই আমি দেখছি যে এগুলা খুব বেশি হেল্পফুল না। এই ইন্ডিকেটরস গুলো অ্যাকচুয়ালি কাজ করে যখন মার্কেট বুলিশ থাকে, তখন হচ্ছে যে এটা হেল্প করে। কাজ করে বলার থেকে বলা উচিত যে বুলিশ মার্কেটে যদি আমি বাই কলে খেলি তাহলে হচ্ছে জিনিসটা হেল্প করবে, আর বিয়ারিশ যখন মার্কেট তখন হচ্ছে যে সেল কলে যদি ট্রেড নেওয়া হয় তাহলে এটা হেল্প করবে। কিন্তু বুলিশ আর বিয়ারিশ কখন, এটাই তো বোঝা কঠিন ব্যাপার, ওইখানেই তো মেইন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। এইগুলার উপর বেস করে যদি কেউ ট্রেড করতে যায়, আলটিমেটলি মানে একটা দুইটা নিয়ে যদি কেউ ট্রেড করতে যায়, তাহলে আমি বলবো যে এগুলা খুব বেশি ইফেক্টিভ না। আমি নিজে এইরকম এএফএল হাজার এগুলো আমি ঘাটাঘাটি করে দেখছি, হাজার ঘন্টা আমি এগুলোর পিছনে দিচ্ছি। সো আলটিমেটলি আমার কনক্লুশন হচ্ছে এগুলা দিয়ে অ্যাকচুয়ালি লং রানে কোনো বেনিফিট পাওয়া যাবে না। শুধু এইসব ট্রেডিং ইন্ডিকেটর পিছনে ঢুকে কোনো লাভ নাই। আলটিমেটলি যে এই বট নিয়ে ট্রেড করতেছে ও লস খায় বের হবে, এটা শিওর, মানে লং রানে তার অ্যাকাউন্ট জিরো হবে। তো এই অটোমেটেড ট্রেডিং সিস্টেম সেল করা এটার একটা বিষয় মানুষের এদিকে ইনভাইট করার আর কি। আরেকটা খুব কমন জিনিস যেটা চলতেছে সেটা হচ্ছে ট্রেডিং কোর্সেস। কিছু লোকজন হচ্ছে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখায় যে এই টাইপের প্যাটার্ন থাকলে প্রাইস বাড়বে বা কমবে, এই জিনিসগুলো শিখাচ্ছে। প্যাটার্ন যেগুলো দেখানো হয় সেগুলো অ্যাকচুয়ালি যে একদমই ইনভ্যালিড বা নন এক্সিস্টেন্ট তা না, কিন্তু যে এই জিনিসগুলো শিখাচ্ছে ও নিজেও আসলে জানে না যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স খুবই সামান্য প্রাইস ফ্লাকচুয়েশনের
প্যাটার্নের জন্য। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নস তো বহু দূরের কথা, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে যদি সমস্ত ইন্ডিকেটর, টেকনিক্যাল ইন্ডিকেটর সবকিছু যদি টেকনিক্যাল অ্যানালিসিসের সমস্ত টুলস যদি একত্র করা হয়, তারপরেও 50% অ্যাকুরেসিতে ট্রেড করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং 50% বা 60% অ্যাকুরেসিতে যদি কেউ ট্রেড করেও থাকে, স্টিল এটা খুবই ইজি 2-3-4টা ট্রেডে ফুল অ্যামাউন্ট লস করার। সো এই ট্রেডিং কোর্সগুলোতে যেটা চলতেছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মেইনলি এক কানা আরেক কানারে শিখাচ্ছে, বড় কানা অর্থাৎ যে এগুলো শিখাচ্ছে সে অ্যাকচুয়ালি ভাবতেছে যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নস গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট প্রাইস ফ্লাকচুয়েশনে, যেটা অ্যাবসোলুটলি একটা রং আইডিয়া। আর ছোট কানা যারা অ্যাবসোলুটলি নাইভ, কিছুই বুঝে না, ওরা হচ্ছে ভাবতেছে ওয়াও কত না জানি কি জিনিস, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখা তার জীবন একদম পরিবর্তন হয়ে যাবে। এই ট্রেডিং এর ভিতরে অ্যাকচুয়ালি ইনকাম করার সাস্টেনেবল জেনুইন ওয়ে হচ্ছে ওই যেটা বললাম প্রথমে, অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে একজন লস করবে, ওই লস করার কারণে হচ্ছে যে ইনকাম হবে, যে আর কি ওই লুজারকে ঢুকাইলো এই প্ল্যাটফর্মের ভিতরে। এখানে অ্যাকচুয়ালি এই ট্রেডিং কোর্সের ভিতরে এই ইনস্ট্রাক্টর যারা, ওরা নিজেও কিছু বুঝে না, আর যারা এখানে পার্টিসিপেন্টস স্টুডেন্টস হিসেবে জয়েন করে এরা তো আরো কিছু বুঝে না, অযথাই বাপ মায়ের টাকাগুলো নষ্ট করতেছে এবং ইনভেস্টমেন্ট আইনা সেখানে ওই ইনভেস্টমেন্টের টাকাটাও নষ্ট করবে। এবং আবারও বলতেছি, যে কোনো ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে, সেটা ফরেক্স হোক, স্টক হোক বা ক্রিপ্টো হোক বা যেটাই হোক, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস এটা 2% এর বেশি অ্যাকচুয়ালি কোনো কাজেই আসবে না। শুধুমাত্র রিভার্সালের ক্ষেত্রে এই প্যাটার্ন গুলা কিছুটা হেল্প করবে। আদার দেন দ্যাট এই প্যাটার্নস গুলা যদি কেউ অ্যাবসোলুটলি ইগনোর করেও ট্রেডিং সেটআপ তৈরি করে, তারপরেও তার রেজাল্ট মোটামুটি সিমিলারই থাকবে। কাজেই এত বেশি সময় এই ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসের পিছনে দেয়া, পুরা মাথা খারাপ করে রাখা, মানে এগুলো হচ্ছে অ্যাবসোলুটলি পাগলামি ছাড়া আর কিছুই না। ট্রেডের বিষয়ে বিভিন্নভাবে প্রতারণা হইতে পারে, যে এই যে অ্যাট্রাক্ট করে বিভিন্ন মানুষ। এখানে আমি যদি 10টা ট্রেড নেই, 10টা ট্রেড নিয়ে ভিডিও করেছি, আমার হচ্ছে যে খুব ভালো ট্রেড করতেছে এইরকম টাইপের ভিডিও করলাম, আচ্ছা 10টার ভিতরে আমার দেখা গেল যে 5টায় সাকসেসফুল ট্রেড, 5টায় লুজিং ট্রেড। তো আমি তো 10টা নিয়ে ভিডিও করছি, যেই 5টায় আমার লুজিং ট্রেড ওগুলো আমি দেখাইলাম না, যেই 5টায় প্রফিটেবল ট্রেড ওগুলা দিয়ে আমি টিকটকে ভিডিও বানায় যদি ছাড়ি, তাহলে হচ্ছে খুবই এটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার হবে, ওয়াও আমি যেটা ট্রেড করতেছি সবই লাভ হচ্ছে। আসলে তো ব্যাপারটা এইভাবে কাজ করে না। তারপর আরো বিভিন্ন ভাবে এই জিনিসগুলো করা যায়। আমি একটা ডিভাইস দিয়ে হচ্ছে যে বাইয়ে কল করলাম, আর একটা ডিভাইস দিয়ে সেলে কল করলাম, যেটা আমার প্রফিট হইলো ওইটাই আমি হচ্ছে যে শো করতেছি, এরকম আরেকটা জিনিস করা যায়। যদিও এখানে যেহেতু একটা আমার লস হচ্ছে, আরেকটা প্রফিট হচ্ছে, প্রফিট একটু কম হবে, বাট মার্কেটিং এর জন্য এই কাজগুলো করা যায়। আরেকটা হচ্ছে খুবই বেশি এখনকার মানে দিনে খুবই ফেমাস একটা জিনিস বর্তমানে, সেটা হচ্ছে ফেক ব্যালেন্স। দেখা মনে হবে হচ্ছে লাইভ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা লাইভ না। সেটা কিভাবে করা হয় সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে যেমন ডেমো ব্যালেন্স দেখা যাচ্ছে, ডেমো থেকে লাইভে এখানে নেওয়া যাবে। এখন যেমন যে প্রাইস আছে, মানে ব্যালেন্স হচ্ছে 3021। তো এখানে একটা কোড যদি এরকম জাস্ট কপি করে তারপর হচ্ছে ওয়েব পেজটাকে মডিফাই করার ব্যবস্থা করা যায়, তাহলে হচ্ছে যে এই ডেমোটা লাইভ হয়ে যাবে। তো এটা যে প্রসেস, ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে জাস্ট এই কোডটা যদি পেস্ট করে দেওয়া হয়, এখানে জাস্ট কোডটা পেস্ট করে তারপরে এখানে জাস্ট ডান দিতে হবে। ডান দিলেই এবার এই যে ডেমো, এই অ্যাকাউন্টে এটা এখন লাইভ হয়ে গেল, যে টিকটকে ডেমো দেখাচ্ছিল। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সব জিনিসও এখন সেল হচ্ছে, যে কে কোড নিতে চায়, কোড মানে ডেমো টু লাইভ তারা কন্ট্যাক্ট করো, মানে পুরা পাগলামি চলতেছে আর কি বাংলাদেশ। মানে অ্যাফিলিয়েট করতে চাও তো কোডটা নাও, তাহলে ডেমো থেকে লাইভ দেখায়, ইজিলি অ্যাফিলিয়েটে ঢুকাইতে পারবা। তো অ্যাফিলিয়েটে ঢুকাইলে যারা লস করবে তার থেকে তো তোমার রেভিনিউ হবে। সো এই কাজ করো, মানে এইসব সেল হচ্ছে। এবার আসা যাক ফরেক্স ক্রিপ্টো ট্রেডিং এর ব্যাপারে দেশের আইন কি বলে। আমরা যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আইসা তারপরে হচ্ছে এই যে 2023-এর এরকম একটা নোটিশ দেয়া আছে বাংলাদেশ ব্যাংকের থেকে, সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে নিবাসী অনিবাসী বাংলাদেশি ব্যক্তি কর্তৃক অনলাইন বেটিং, জুয়া, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডিং ও পঞ্জি স্কিম এবং এ জাতীয় অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে বৈদেশিক মুদ্রায় আর্থিক লেনদেন ও বিনিয়োগের খবর পাওয়া যাচ্ছে। এই ধরনের লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদিত নয় এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947, সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং মানি লন্ডারিং আইন 2012 এর আওতায় দণ্ডনীয় অপরাধ। তো এই কাজটা হচ্ছে একটা ক্রাইম, এবং এগুলা কোনো ব্রোকার হোক বা এগুলা কোনো জিনিসই বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এদের কাছে রেজিস্টার্ড না। এবং আমি যদি ফরেন এক্সচেঞ্জ যেই রেগুলেশন অ্যাক্ট 1947 সেখানে 4-এর ফার্স্ট যে পয়েন্ট, এটা যদি আসি, এখানেও এটা বলা আছে। এটা যদি খুব সিম্পল বাংলায় আমি বলি, তাহলে বলা আছে যে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া কেবল অনুমোদিত ডিলাররাই বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবে। বাংলাদেশে অন্য কেউ এবং বাংলাদেশের কোনো বাসিন্দা বিদেশে থেকেও
অনুমোদিত ডিলার ছাড়া অন্য কারোর সাথে বৈদেশিক মুদ্রা কেনা, ধার দেওয়া, বিক্রি, ঋণ দেওয়া বা বিনিময় করতে পারবে না। তো এখানে তো যেহেতু বাংলাদেশি টাকাকে ডলারে কনভার্ট করা হচ্ছে এবং সেটা হচ্ছে ব্রোকারের কাছে জিনিসটা থাকতেছে, সো আলটিমেটলি তো ফরেন কারেন্সি ট্রানজাকশন হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের এটা গ্রস ভায়োলেশন। সো এটা একটা ক্রাইম এবং এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও আমরা দেখলাম। সো আইনগতভাবে এটা করার কোনো ওয়েই নাই, অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো চান্স। কথা হচ্ছে আমি কেন টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবো না, আমি নিজে পার্সোনালি এটা টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবো না। এর কারণ হচ্ছে আমি শিওর 99% শিওর যে ট্রেড করে এই টাকা শূন্য করে ফেলাটা খুবই ইজি, বিকজ এটা ইমোশন হ্যান্ডেল করা খুবই ডিফিকাল্ট, নিজেকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হবে, যে কারো পক্ষে এটা খুবই ডিফিকাল্ট। আমি কখনোই এটা রিয়েল মানি দিয়ে অ্যাকাউন্ট খুলি নাই, বাট আমি ডেমো দিয়ে এগুলো নিয়ে অনেক স্টাডি করছি, তো এগুলাতে আমি দেখছি যে এটা খুবই ডিফিকাল্ট। আমি 15 ইয়ার্স আগে এইসব নিয়ে ঘাটাঘাটি করে আসছি, সো আমি এই জিনিস খুব ভালোভাবে জানি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি অনেক বেশি টাকা ইনকাম যদি করেও ফেলি, অর্থাৎ ব্রোকার যদি বেশি বেশি লস করে ফেলে, তাহলে আমার অ্যাকাউন্ট ব্লক করে দেবো। অ্যাকাউন্ট ব্লক একটা খুবই কমন ফেনোমেনা, এটা ওই আজকে থেকে 10-15 বছর আগেও হয়তো, এখনো হয় এবং এটা হবে সবসময়। ব্রোকার কখনো লস করে টাকা দিবে না, বিভিন্ন অজুহাত দিবে, এটা দিয়ে সে ব্লক করে দিবে। এটা যদি আপনি অন্য কোনো ক্যাসিনোতেও চান, এরকম বিভিন্ন ডকুমেন্টারিতেও দেখাইছে যারা ম্যাথে খুবই সুপার শার্প, তারা যদি সামহাও এইভাবে কোনো মেথড ফিগার আউট করে ফেলেছে যে ডিলার লস করবে, তাহলে ওই যে এই কাজটা করবে তারে ওইখানে অ্যাক্সেস দিবে না। সো এই জিনিসটা একটা খুবই নর্মাল পলিসি। সো বাইনারি ট্রেডিংটা অ্যাকচুয়ালি তো সেরকমই ব্যাপার। সো কনসিস্টেন্টলি ব্রোকার লস করবে এরকম ব্যক্তিকে ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যালাউই করবে না। আর অনলাইন ব্রোকার উধাও হয়ে যেতে পারে, এটা বহু ব্রোকার এরকম আসছে চলে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্রোকার যদি পালায় যায় তাহলে অভিযোগ জানানোর কোনো ওয়ে নাই, যেহেতু এই কাজটাই বেআইনি। বাংলাদেশের লিস্টেড যদি কোনো ব্রোকার হয়, যেমন শেয়ার বাজারে যারা ব্রোকার আছে, তারা যদি একটু টাকা পয়সা এদিক সেদিক করে আর যদি এটা এসিসির কাছে কমপ্লেন করা হয়, তো এসিসি একদম ব্রোকারদের সাইজ করে ফেলবে। কিন্তু এই কাজটাই এইখানে তো অনলাইন যে ব্রোকার, এগুলো তো হচ্ছে যে জিনিসটাই বেআইনি, সো এটা কিন্তু কোনো কমপ্লেন করার জায়গা নাই। ব্রোকার যদি অ্যাকাউন্ট ব্যান করে দেয় বা ব্রোকার নিজে যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে তো এখানে কারো কাছে গিয়ে সমস্যার প্রতিকার পাওয়ার কোনো ওয়ে নাই। এবং এই জিনিসটা এত পেইনফুল, এটা হচ্ছে যে যেহেতু 24 আওয়ার মার্কেট চলে, ঘুম শান্তি পুরা রীতিমতো বিসর্জন দিতে হবে এবং রাতের বেলায় মার্কেটটা বেশি ভাইব্রেন্ট থাকে, তো মানে মেইন যেই ট্রেডগুলো হয়, তো ওই টাইমটা হচ্ছে বেশি মার্কেট ফ্লাকচুয়েশন থাকে, মার্কেট বেশি এক্সাইটিং থাকে। আর এমনি সারাদিনই মার্কেট যেহেতু চলে, কোনো কনসিস্টেন্ট লাইফ লিড করার কোনো ওয়ে নাই। উইকেন্ড 2 দিন বন্ধ থাকে, আদারওয়াইজ যেহেতু মার্কেট সারাক্ষণ চলমান থাকে, এই জন্য এটা অ্যাকচুয়ালি খুবই অ্যাডিকটিভ এবং সোজা কথা শান্তি বলে কিছু থাকবে না এই জিনিসের ভিতরে, যে অলওয়েজ থাকবে আর কি। আর খুবই বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই জিনিসটা আইনগতভাবে বৈধ না। অনেক টাকা কামানো হইলো কিন্তু ল এনফোর্সিং এজেন্সি আইসা ধরে নিয়ে যেতে পারে, কত ধরনের সমস্যা। এত পথ থাকতে এমন কিছু কেন করতে হবে যে জিনিসটা হচ্ছে ইলিগাল? এই বাইনারি ট্রেডিং বা এই ফরেক্স, ক্রিপ্টো, এগুলো খুব সহজ বিকল্প হতে পারে স্টক মার্কেট। কেউ যদি মনে করে যে এই যে প্রাইস ফ্লাকচুয়েশন, ক্যান্ডেলস্টিক, এগুলো তারা খুব এক্সাইটেড করে, তাহলে আমি বলবো যে ভাই লিগাল জিনিসে করেন। এই জিনিসটা হচ্ছে যে ওই যে জিনিস ইলিগাল ওইটাই করতে হবে কেন? এবং এই লিগালের ভিতরেও অনেক ফ্লাকচুয়েশন আছে। যদি ফ্লাকচুয়েশনই দরকার হয় তাহলে আমি বলবো যে লিগালের ভিতরে অনেক ফ্লাকচুয়েশন আছে। এখানে যেমন একটা শেয়ার এখানে হচ্ছে 80 এরকম টাকার থেকে 2-3 মাসের ভিতরে এটা 1000 হয়ে গেছে। কারো যদি এই প্রাইস ফ্লাকচুয়েশন, টাকা অনেক ফাস্ট মুভ করে, এরকম যদি দেখতে এটাই ভাল লাগে, এটাই যদি তার মজা পাওয়ার জিনিস হয়ে থাকে, তাহলে আমি বলবো যে শেয়ার বাজারে এই অপশন আছে, এখানে এসে ইউ ক্যান ট্রাই। এবং আমি শিওর ইউ আর গোয়িং টু লুজ ইউর মানি, বাট স্টিল এটা খুব স্লোলি মানিটা লস হবে। এখানে যেমন ওই বাইনারি বা ক্রিপ্টো এগুলাতে হচ্ছে খুব ফাস্ট মানি লুজ হবে এটা শিওর আমি। আর শেয়ার বাজারেও লুজ হবে এটাও শিওর, কিন্তু এখানে হচ্ছে অ্যাটলিস্ট আপনার টাকাটা বাংলাদেশেই থাকতেছে, একজনের থেকে আরেক জায়গায় আরেকজনের কাছে যাচ্ছে, বাংলাদেশে আরেকজনের কাছে যাচ্ছে। কিন্তু বাইনারি, ফরেক্স, ক্রিপ্টোর মাধ্যমে অ্যাকচুয়ালি টাকাটা আপনি লুজ করবেন শিওর, ওই টাকাটা চলে যাচ্ছে বাংলাদেশের বাইরে। তো এখানে হিউজ পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। তার থেকে এই এক্সাইটিং জিনিসই যদি থাকতে হয়, তাহলে বাংলাদেশের শেয়ার বাজারেও এরকম অনেক বেশি ফ্লাকচুয়েশন আছে এবং অনেকগুলা স্ক্রিপ্ট আছে। এখানে স্ক্রিপ্টের অভাব নাই, মানে শেয়ার অনেকগুলা, প্রায় 400 মতন শেয়ার, হিউজ মুভমেন্ট আছে অনেক শেয়ারের, বাড়েও কমেও। তো আলটিমেটলি ইউ আর গোয়িং টু লুজ, যেহেতু ক্যাপাবিলিটি নাই। বাট স্টিল আমি বলবো যে ওই বাইরের টাকা দিয়ে লুজ করার থেকে বাংলাদেশে একজনের টাকা আরেকজনের কাছে যায়, ইট ইজ বেটার। তবে হ্যাঁ, এখান থেকেও প্রায় টাকা মেক করা সম্ভব, সেই ক্ষেত্রে ডিটেইল অনেক অ্যানালিসিসের ব্যাপার আছে, তো সেগুলো আজকের সাবজেক্ট ম্যাটার না।
সো চার্টের নেশা যদি আসক্ত হয় তাহলে করণীয় যেটা বললাম একটা যে শেয়ার বাজার, আরেকটা হচ্ছে যে না ফরেক্স বা এই জিনিসই যদি লাগে তার, হ্যাঁ, তাহলে আমি পরামর্শ দিব যে ঠিক আছে 1 ইয়ার হচ্ছে যে ডেমো করেন, ডেমো কইরা যদি দেখেন যে ইউ ক্যান রিয়েলি আর্ন মানি, হ্যাঁ, এটা যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে ভাই যে কোনো ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলেন যে আই কনসিস্টেন্টলি আর্ন মানি ফ্রম ফরেক্স মার্কেট, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, তাহলে তারা আপনারা সার বইলা নিয়ে নিবে যে হ্যাঁ ঠিক আছে আপনি আমাদের ট্রেজারিতে কাজ করেন। হ্যাঁ, তো এটা আপনি জীবনেও পারবেন না, এটা আমি শিওর, বাট স্টিল ইফ ইউ রিয়েলি থিঙ্ক যে আপনি এটা পারবেনই, তাহলে আমি বলবো যে ডেমোতে 1 বছর হচ্ছে ট্রাই করেন, যদি আপনি পারেন, বুঝেন যে হ্যাঁ কোন কারেন্সি কখন উইক হবে স্ট্রং হবে এটা আপনি বুঝেন, মানে তাহলে আপনি দেশের সম্পদ, তাহলে বিভিন্ন ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আপনার নিয়ে নিতে পারে যে না ঠিক আছে সুপার ট্যালেন্ট, তারা আপনার লিগালি জিনিসটা করার ব্যবস্থা করে দিবে। তরুণদের জন্য পরামর্শ, আপনি যদি তরুণ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে একটা স্কিল বিল্ডিংয়ে ট্রাই করেন, 1 or মাল্টিপল স্কিল বিল্ডিংয়ে ট্রাই করেন এবং ওই স্কিল ডেভেলপ করে সেটা মার্কেট প্লেসে সেল করার ট্রাই করেন, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক। গেট রিচ কুইক এই টাইপের স্কিমে না গিয়ে, সময় নষ্ট না করে, এই টাইমটা আপনি আর পাবেন না আলটিমেটলি, শুধু সময় নষ্ট না করে স্কিল বিল্ডিং করে সেই স্কিল আপনি মার্কেট প্লেসে অফার করেন, সেই মার্কেট প্লেসে সেই স্কিল আপনি সার্ভ করে, সেই স্কিল আপনি ডেলিভার করে সেখান থেকে আপনি ইনকাম করার ট্রাই করেন, সেটা হচ্ছে বেস্ট। হার্ডওয়ার্ক ছাড়া লং রানে আপনি মানি মেক করতে পারবেন না। গেট রিচ কুইক টাইপের স্কিমে আপনি গিয়ে হুট করে কিছু টাকা আপনি ইনকাম করেও ফেলতে পারেন, বাট আলটিমেটলি আপনি টাকা লুজ করতে বাধ্য। সো স্কিল বিল্ডিংয়ে ফোকাস করেন এবং সেই স্কিলটা মার্কেট প্লেসে কীভাবে সেল করবেন, সেই মার্কেটিং কীভাবে করতে হয়, সেই ব্যাপারগুলো শেখার ট্রাই করেন। আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, এটা আমার কাছে খুবই ডিস্টার্বিং লেগেছে যে লোয়ার মিডল ক্লাস পিপল থেকে তারও নিচে যারা আছে তাদের ভিতরে অনেক মানুষই আসলে এই ট্রেডিং নিয়ে খুবই মানে ইন্টারেস্টেড, দে আর ভেরি মাচ ইনটু ইট। সো তারা হচ্ছে মেইন প্রাইম টার্গেট হচ্ছে যারা এই জিনিসগুলো অফার করতেছে এবং তারাই এই জায়গায় পা দিচ্ছে বেশি, এবং আলটিমেটলি তারা এই টাকাগুলো লস করতেছে, বাসার থেকে অনেক হার্ড আর্ন মানি তারা নিয়ে এসে এখানে লস করতেছে। এবং আরও প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে এই টাকাটা চলে যাচ্ছে হচ্ছে দেশের বাইরে, যেহেতু টাকা লস হচ্ছে আলটিমেটলি এই টাকাটা দেশের বাইরে ফরেন কারেন্সি হিসাবে চলে যাচ্ছে। তো বাংলাদেশের এটা একটা দেশের দিক থেকেও অনেক বড় একটা লস। আই আন্ডারস্ট্যান্ড যে যারা এই টাকা ইনকাম করতে যাচ্ছে, তারা ফ্যামিলিকে সাপোর্ট করতে যাচ্ছে, তারা কিছু একটা করতে যাচ্ছে, সো আই রেসপেক্ট দ্য ইন্টেনশন, বাট এই ইন্টেনশনটা যে জায়গায় ইউজ করা হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি আপনি টাকা ইনকাম করতে পারবেন না, অযথা নিজের এবং নিজের পরিবারের হার্ড আর্ন মানি আপনি এখানে লস করবেন। এবং আমি গার্ডিয়ানদেরও বলবো যে আপনারা এই জিনিসটা দেখেন যে আপনার ছেলে মেয়ে অ্যাকচুয়ালি কী করতেছে, তারা টাকা পয়সা চাইলেই তাদেরকে টাকা দেওয়া একটা প্রবলেমেটিক ইস্যু। আর তার থেকে বড় কথা, যদি সে টাকা পয়সা না চেয়ে থাকে কিন্তু এই ট্রেডিংয়ের যদি সে নেশায় পড়ে যায়, তো আলটিমেটলি দেখা যাবে যে বিভিন্ন সোর্স থেকে কিন্তু সে টাকা পয়সা ধার নিতে পারে। সো এটা কিন্তু ধার নিয়ে তারপর লস করা মানে সে তার জন্য ডিপ্রেশনে যাওয়ার জন্য একদম পারফেক্ট সেট আপ এই জিনিসটা, এবং এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হচ্ছে। তাই আমার কাছে মনে হয় যে এটা গার্জিয়ানদেরও একটা বড় ধরনের রোল আছে, এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন সো দ্যাট এটা মানুষ সচেতন হতে পারে, অযথা নিজের হার্ড আর্ন মানি, নিজের ফ্যামিলি হার্ড আর্ন মানি যাতে এখানে লস না হয়, সেই জিনিসটা সবাইকে সচেতন করার জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।